হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি দীপাঞ্জন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের ভিডিওটা মেনলি ডেডিকেটেড ভিডিও থাকবে বাজাজ ফিনসার্ভের ওপর, এবং এটা সিলেক্ট করার পিছনে যথেষ্ট কারণ আছে। এর টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল এবং একটা ভালো সাপোর্টে ট্রেড কোর্সের জন্য এটা অ্যানালাইজ করব। এবং এটা ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা জিনিস বলে দিতে চাই যে আমি লাস্টের মোটামুটি 20-22টা ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে। তো এই ভিডিওগুলো অ্যানালাইজ করে আমি দেখলাম যে অনেকগুলো ভিডিওতে আমি জাস্ট ফাম্বলিং হচ্ছিলাম, তোতলাচ্ছিলাম আমি। তো আমি চাচ্ছি যে এই ভিডিওটা থেকে আমি কমিউনিকেশনের স্কিলের ওপর একটু জোর দেবো এবং চেষ্টা করব স্লোলি বলতে, যাতে সবাই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারে। এবং যারা যারা একটু ফাস্ট শুনতে অভ্যস্ত তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তারা যে 1.5x অথবা 1.75xে যে স্পিড করে ভিডিওটা যেন দেখে, তাতে সবারই বুঝতে সুবিধা হবে। তো এটাই প্রথমে জাস্ট বলে দিই। এবং আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে বাজাজ ফিনসার্ভের ওপর। এটা কেন সিলেক্ট করলাম সবই আলোচনা হবে, এবং বিজনেস ফান্ডামেন্টাল, টেকনিক্যাল A to Z আলোচনা হবে। তো যখন এটা দেখাচ্ছি, যেটা আমি দেখছি, এটা হচ্ছে আমি স্টাডি করছিলাম বাজাজ ফিনসার্ভের অ্যানুয়াল রিপোর্ট, বাজাজ ফাইন্যান্সের অ্যানুয়াল রিপোর্ট, 34th অ্যানুয়াল রিপোর্ট, যেটা 2020-21 বেরিয়েছে, এটাই লেটেস্ট। তো এটাই আমি স্টাডি করছিলাম, এবং একটা বিরাট বড় এটা রিপোর্ট, মোটামুটি 384 পেজ, মোটামুটি 400 পেজের এই রিপোর্ট। তো জাস্ট আমি গো থ্রু করছিলাম যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো দেখা দরকার, তো সেগুলো জাস্ট গো থ্রু করছিলাম। তো ওগুলাই দেখলাম, এবং আমি বলবো না যে প্রত্যেকে এত ইনডেপথ দেখা দরকার, এটা কোনোদিন সম্ভব না। বাট কেউ দেখতে চায় তো দেখতেই পারো। এটা অনেক কিছু অনেকটা ইনডেপথ অ্যানালাইজ পাবে, এবং এটা প্রতি বছর পাবলিশড হয়। প্রতি বছর কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে, এবং একবার যেহেতু কেউ যদি সিরিয়াস ইনভেস্টার হয়ে থাকে, জাস্ট একবার গো থ্রু করো। এত কিছু তো কারোর পক্ষে সম্ভব না পড়ার মতো। তো এখানে মেনলি 17 নম্বর পেজে 17 নম্বর পেজে জাস্ট এই ব্রড টপিকগুলো আছে, এগুলোর উপর ডিটেলসে আলোচনা করা হয় যে ডাইরেক্টর রিপোর্ট, সিইও কী বলছে, কোম্পানির ভিশন কী আছে নেক্সট 10 ইয়ার্সে বা আপকামিং 1 ইয়ার্সে কোম্পানির ভিশন কী আছে, কী টার্গেট আছে, A to Z এখানে আলোচনা করা হয় ইন ডেপথ। এবং শেয়ার হোল্ডারের প্রতি কোম্পানি কিছু শেয়ার হোল্ডারদের প্রতি বলে, শেয়ার হোল্ডার প্যাটার্ন, A to Z এখানে ডিটেলস করা হয়, ফাইন্যান্সিয়াল আলোচনা করা হয়, সব কিছু এখানে ইনডেপথ আলোচনা করা হয়। কেউ যদি ডিটেলসে পড়তে চাও তো পড়তে পারো, বাট জাস্ট একবার দেখে রাখলেই হয়ে যাবে। তো দেখো, যেটা আলোচনা করব তার আগে একটা ছোট্ট ঘটনা বলি এই বাজাজ ফিনসার্ভ নিয়ে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আগের বছর হয়েছিল, আমার আগের বছর, তার আগের বছর। তো ড্রয়িংগুলো মুছে দিই প্রথমে। তো দেখো, এই ঘটনাটা বলার এটাই কারণ যে এখান থেকে কিছু যদি লার্নিং তোমরা নিতে পারো তো এটা অনেকটাই কাজে লাগবে, কেন প্র্যাকটিক্যাল লার্নিংটা খুব দরকার এইসব ফিল্ডে। তো আমি একটা টাইমে যখন লকডাউন হয় তার পরবর্তী টাইমে, এটা তো লকডাউন পিরিয়ডের চার্ট, মোটামুটি এই লেভেলে ছিল, এইটা হচ্ছে হাই ছিল সেই টাইমে 2020-তে। তারপরে মোটামুটি এই এতটা ডাউন চলে যায় লকডাউনে, যখন মার্কেট ক্র্যাশ হয় এবং সব কিছু লকডাউনে সব কিছু বন্ধ হয়ে যায়। তো এই লেভেলে ট্রেড করে, এই লেভেলে মোটামুটি এতটা ডাউন হয়ে যায়। মোটামুটি কত লেভেল ছিল এটা, 9,000-10,000-এর মতন, 9,000-এর মতন লেভেল ছিল, 9,900, 10,000 লেভেল ছিল। তো তার থেকে ডাইরেক্ট মোটামুটি 5,500, 4,000 লাস্ট কততে আসে, লাস্ট আসে 4,041-তে এই স্টকটা ডাউন হয়ে যায়। মোটামুটি কত পার্সেন্ট ডাউন হয়, এক সেকেন্ড, এটা যদি আপ ধরি, মোটামুটি যে ডাউনে ধরি, এক সেকেন্ড, এই লেভেল থেকে মোটামুটি 52% ডাউন হয়ে যায়, 55% ডাউন হয়। যাই হোক, তো এই লেভেলে তো কেউ জানে না যে কোন লেভেলে ও সাপোর্ট নেবে। যাই হোক, এই লেভেলে ও সাপোর্ট নেয় এবং তারপরে আবার চলা শুরু করে। তো আমি আগে থেকেই জানতাম যে এই স্টকটা একটা বাম্পার মাল্টিবেগার স্টক, এবং পিছন যদি হিস্ট্রি আমরা ফলো করি না, নেক্সট 10 ইয়ার্সের পাস্ট 10 ইয়ার্সের যদি হিস্ট্রি ফলো করি, তো আমরা ক্লিয়ারলি দেখতে পাবো যে একটা এর গ্রোথ স্টোরিটা অ্যামেজিং গ্রোথ স্টোরি, ভয়ানক গ্রোথ স্টোরি। এরকম কিছু খুবই লিমিটেড কোম্পানি থাকে যারা এরকম রিটার্ন দিয়ে থাকে শেয়ার হোল্ডারদের, তো এটা তার মধ্যে একজন। তো মোটামুটি যখন এই লেভেলে ও চলে আসে, সবচেয়ে ডাউন লেভেলে আসে, তো 4,041 লেভেলে আসে, সেই টাইমে তো কারো পক্ষে জানা সম্ভব না যে এই লেভেলে এখান থেকেই সাস্টেইন করবে, রিকভারি করবে অথবা আরও ডাউন যাবে।
তো সেই লেভেল তো আমি কিনতে পারিনি, মোটামুটি 5500 লেভেলে আমি কিনি এই স্টকটা আগের বছর, মানে 2020 নাগাদ। 5500 হচ্ছে এই জায়গাটা, 53, 54, 55, মোটামুটি এই লেভেলে আমি কিনি, 5500 লেভেলে আমি কিনি। এবং আমার টার্গেটই ছিল যে লাইফ টাইম হাই 76% লাইফ টাইম হাই, বাট আমি দেখলাম যে মার্কেট একটা প্রচণ্ড বুল রানে আছে, তো আমি মোটামুটি 100% এর শেয়ারটা সেল করে দিই। কিছু কোয়ান্টিটি তখন বাই করেছিলাম। তো যাই হোক, আমার 100% রিটার্ন আসে। সাপোজ আমি 5000 টাকা যদি সেই 5500 টাকা আমি কিনি, ওটা মোটামুটি 11500 টাকা, মানে 100% রিটার্ন আমার আসে। তো এবার কি হয় যে আমি তো মানে আমি হ্যাপি, কেন কি 6 মাসে যদি 100% রিটার্ন আসে তো কে না সুখী, মানে হ্যাপি থাকবে। তো ব্যাপারটা হয় এরকম যে তারপরে থেকে এই যেহেতু একটা মার্কেটের মানে সবার একটা ফেভারিট স্টক থাকে এই স্টকগুলো, এবং মাল্টি ব্যাকার স্টক, তো সবার একটা টার্গেটে থাকে। তো আমিও জাস্ট মাঝে মাঝে ট্র্যাক করতাম এই স্টকটার ব্যাপারে যে কীরকম কী আসছে, রেজাল্ট আসছে। আশ্চর্যের বিষয়, যখন এই স্টকটা এখানে চলা শুরু করলো, এটা তো আমি 100% সেল করে দিই, কিন্তু স্টকটা অ্যাকচুয়ালি মানে কভার করে কতটা উপরে ওঠে, মোটামুটি 246%, মানে আর মানে 246 মানে মানে 246 মানে কী বলছি আমি, মোটামুটি 246% ও রিটার্ন দেয়। মানে সাপোজ কেউ যদি 1 লক্ষ টাকা এখানে লাগিয়ে থাকে, তার এখানে 2.5 লক্ষ টাকা রিটার্ন আসে একটা স্টকে। সাপোজ কেউ এখানে 1 লক্ষ টাকা লাগালো এই স্টকে, তার রিটার্ন আসবে 2.5 লক্ষ টাকা উইদিন 1 ইয়ার। এখানে যদি ডেটটা দেখি আমরা, জুন মাস, মানে জুন মাস থেকে কনসলিডেশন গেছে, জুন মাস থেকে জুন 2020 থেকে এটা হচ্ছে অক্টোবর 2020, মোটামুটি এক মাস মানে 1 বছর 2-3 মাসের ব্যাপার। তো 1-1.5 বছরের মধ্যে যদি এরকম রিটার্ন আসে, মানে আড়াই গুণ, 2.5 টাইমস যদি রিটার্ন আসে, মানে 1 লক্ষ টাকা লাগালে তোমার নেক্সট বছর বা 1.5 বছরের মাথায় 2,50,000 টাকা তুমি পাচ্ছ। তো এটা মানে এরকম রিটার্ন, ম্যাসিভ রিটার্ন খুবই কম দেখা যায় স্টক মার্কেটে। মানে দেখা তো চাই অনেক, বাট এরকম মাল্টিব্যাকার স্টক, এত মানে বড় কোম্পানি, এরকম রিটার্ন খুবই কম মানে দেখা যায়। এবং তো সেই ক্ষেত্রে আমার একটা আফসোসও মানে তখন জন্মায় যে সাপোজ আমি যদি হোল্ড করতাম তো একটা ভালো রিটার্ন আসতো। যে যাই হোক, যেটা হয়নি তো হয়নি, বাট তখন থেকে টার্গেটে ছিল যে নেক্সট টাইম যদি কখনো কনসলিডেশন ফেজে আসে তো আমি ডেফিনেটলি বাই করব। তো সেই দিন থেকে মানে 2020 থেকে এই স্টক লাগাতার মানে রকেট হয়ে যায়, রকেটের মতো যে স্পিডে ও মানে সব কিছু ব্রেক করে উপরে চলতে থাকে। এবং ফাইনালি যখন মার্কেট কনসলিডেশন থাকে, অক্টোবর মাস থেকে কনসলিডেশনে থাকে, এবং সেই টাইম থেকে মানে কিছুটা ডাউন যাওয়া শুরু করে। এবং ফাইনালি আজকের দিনে মানে রিসেন্টলি যে ডাউনটা গেছে সেটা একদম হিস্টোরিক্যাল ডাউন বলা যায়। মোটামুটি এখন থেকে যদি উপরের টার্গেট থেকে মোটামুটি 46 মানে 50% পর্যন্ত এই স্টক ডাউন আছে। তো ডেফিনেটলি আমার মনে হয় যদি এই টাইমে কেউ একটু বাই করে থাকে এই স্টক, বা কেউ যদি হোল্ড করতে পারে, সেম স্টোরি হয়তো রিপিট হতে পারে, 100% রিটার্ন হয়তো 6 মাসে 1 বছরে চলে আসতে পারে। কেন এই কথাটা বলছি, কেন কি নিফটি যদি আমি চার্ট দেখি, নিফটি 50 যদি চার্ট দেখি, কেন কি নিফটিও একটা এই সাপোর্ট, আমার মনে হয় না কোনোদিন নিফটি এই সাপোর্টটা ব্রেক করবে। মোটামুটি 15,800 সাপোর্ট কোনোদিন মনে হয় না নিফটি ব্রেক করবে। এই নিচে মনে হয় না নিফটি যাবে, হয়তো এই টাইমে কনসলিডেট করবে বা এখানেই ঘোরাফেরা করবে, উপরে যাবে নিচে যাবে, বাট মনে হয় না 15,800 লেভেল ব্রেক করবে। তো এটা যদি ব্রেক না করে, যে নিচে যদি না যায়, তাহলে বাজাজ ফিনসার্ভ, তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ভালো সাপোর্ট, মানে এর নিচে হয়তো যাওয়ার চান্স খুবই কম। তো এই লেভেলে মানে 50% ডাউনে এইসব স্টক যদি তুমি মানে আলট্রা চিপ ভ্যালুয়েশনে যদি পাওয়া যায়, তো এটা বিরাট বড় অপরচুনিটি বলে মনে হয়। এবং আমার কাছে যে অল্প পরিমাণ ক্যাপিটাল ছিল সেটাও আমি কিছুটা এখানে ইনফিউজ করি, এবং ইচ্ছা আছে যদি কোনো স্টক থেকে যদি কিছু রিকভারি হয় তো সেক্ষেত্রে আমি আবার এখানে ইনভেস্ট করব। তো এটা বলে রাখি যে প্রত্যেককে নিজেদের তোমাদের অ্যানালাইজ করে দেন এখানে বাই আর সেল ডিসিশন নিও। এটা জাস্ট আমি আমার ওপিনিয়নটা শেয়ার করছি। তো এটাই বলার যে প্রথমে আমি জানতামই না, মানে জানতাম না ঠিক না, যে আমার টার্গেট যে 100% ছিল 100% অ্যাচিভ হয়েছে, আমি সেল করে দিই। বাট এটা যে হিস্টোরিক্যাল র্যালি দেখায়, তো সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা বাম্পার সাপোর্ট জোনে আছে, যে অনেক বছর পর, মানে 2 বছর পর আজকে এই লেভেলটা আমরা পাচ্ছি, যে এতটা ডাউন 50% ডাউন হয়ে গেছে। যদি আমরা মানে যেটা আগে বললাম যে 3 বছরের ট্র্যাক রেকর্ড দেখি, তার মধ্যে 200 মুভিং এভারেজে মোটামুটি ওই 2020 নভেম্বর নাগাদ একবার এসেছিলো, তারপরে একবার রিসেন্টলি এসেছিলো মার্চ 11-তে, এবং তারপর থেকে কিছু ডাউন গেছে। তো 3 বছরের মধ্যে 2বার। তো সেম যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখি, তো সেম এরকমই বছরে হয়তো একবার বা 2 বছরে একবার এরকম ফ্রিকোয়েন্সি যে 200 মুভিং এভারেজ টাচ করে।
এবার হয়তো অনেকে জানো না 200 ডে মুভিং অ্যাভারেজটা কি। এটা হচ্ছে মোটামুটি যে একটা বছরে মানে সারা বছর 365 দিনের মধ্যে মানে কতটা একটা স্টক মানে কতটা একটা স্টক ডাউন যেতে পারে। তো মোটামুটি এই একটা মানে এই যে ব্ল্যাক কালারের যে একটা লাইন দেখা আছে এটি 200 ডে মুভিং এভারেজ বলা হয়। যে এখানে যখন কেউ মানে এটা নর্মালি অনেকে করে থাকে বা আমিও এটা ফলো করি যে যখনই কোনো স্টক এই লেভেলে আসে বা এর ডাউনে চলে যায় তখনই একে বাই করে ফেলো এবং লাইফ টাইম হাই বা 52 উইক হাইয়ে সেল করে দাও। এটাই অনেকে ফলো করে এবং সেম এই মানে অনেক ক্ষেত্রে অনেক স্টকের ক্ষেত্রে আমি এই জিনিসটাই ফলো করি যে 52 উইক হাই বা 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে বাই করো এবং 52 উইক হাই মানে 52 সপ্তাহ উইকে হাইয়ে একটা সেল করে দাও। একটা হ্যান্ডসাম প্রফিট তুমি জেনারেট করতে পারে মোটামুটি 40 থেকে 30% তো ডেফিনেটলি 30 to 40% আরামসে জেনারেট করতে পারবে। বাট এখানে এত ভালো একটা স্টক 50% ডিসকাউন্টে আছে, তো এটা একটা বিরাট অপরচুনিটি বলে মনে হয়। তো আর যেহেতু প্রথমবারের একটা আফসোস আমার মধ্যেও আছে যে ওই র্যালিটা আমি এনজয় করতে পারিনি, তো আমার ইচ্ছা আছে এটা লং টার্মে হোল্ড করা এবং দেখা যাক কী হয়। তো এটা হচ্ছে ওর টেকনিক্যালে গেল। এবং টার্গেট যদি বলি মোটামুটি লাইফ টাইম হাই তো ধরবো শর্ট টার্ম টার্গেট, কেন কি এইসব স্টক যখন নিফটি 2% বা 1% আপ হয় এইসব স্টক মোটামুটি 5% 6% করে ইন্টারডেতে ভাগে। তো ডেফিনেটলি মানে শর্ট টাইম যদি মোটামুটি মার্কেট মানে রিকভারি হয় তাহলে এই লেভেল 1-2 মাসে যদি চলে আসে তাহলে এই লেভেল সেল অথবা যদি সেল করবো, আদারওয়াইজ আর একটু হোল্ড করবো। মোটামুটি 100% এর উপরে সেল করার ইচ্ছা আছে। তো যাই হোক, এখানে যদি ওর মানে ওটা টেকনিক্যাল চলে গেল। যদি বিজনেসের ক্ষেত্রে অ্যানালাইজ করি তো এটা বিজনেসের ক্ষেত্রে অ্যানালাইজ করে একটা দারুণ সুন্দর জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে যেটা আমি এখানে এটা তো গেল অ্যানুয়াল রিপোর্ট বাজাজ ফাইন্যান্সের। আর এটা আমি একটা জায়গা থেকে ডাউনলোড করেছিলাম, মানে এদের ওয়েবসাইটেই আছে যে এখানে ওরা ইনভেস্টারের একটা কিছু প্রজেক্ট করছিল। কোথায় গেল বাজাজ ফিনসার ফাইন্যান্স লিমিটেড ইনভেস্টর প্রেজেন্টেশন 2021। তো এখানে ওদের বিজনেস ব্রেকআপটা খুব সুন্দরভাবে দিয়েছিল। কোথায় এই যে এই জায়গাটায় যে মেইন কোম্পানি হচ্ছে বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টিং লিমিটেড BHIL। এটা হচ্ছে লিস্টেড, সবগুলোই লিস্টেড কোম্পানি। এটা হচ্ছে মেইন কোম্পানি। এর আন্ডারে দুটো পার্ট আছে, একটা হচ্ছে বাজাজ ফিনসার্ভ লিমিটেড আর একটা বাজাজ অটো। তো দুটা এর ব্রেকআপ মানে দুটো ভাগ আছে এর। এবার এই দুটো ভাগ, এটা বাজাজ অটো নিয়ে আমি ডিসকাস করছি না, এটার একটাই পার্ট। আর যদি বাজাজ ফিনসার্ভ নিয়ে ডিসকাস করি, বাজাজ ফিনসার্ভের মোটামুটি 3টা পার্ট আছে। একটা বাজাজ ফাইন্যান্স লিমিটেড, সবাই জানি বাজাজ ফাইন্যান্স, বাজাজ আলিয়ান্স লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, আর হচ্ছে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। তো 3টা পার্ট মানে বাজাজ ফিনসার্ভের আন্ডারে 3টা পার্ট আছে। এবং বাজাজ ফাইন্যান্সের আন্ডারে 2টা পার্ট আছে, যেটা হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স এবং বাজাজ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড। তো মোদ্দা কথা এটাই বলার যে এই কোম্পানি একটা আলাদা লিস্টিং কোম্পানি, এটা একটা আলাদা লিস্টিং, এটাও একটা আলাদা লিস্টিং, এটাও একটা আলাদা লিস্টিং, এটাও একটা আলাদা লিস্টিং কোম্পানি, অলরেডি স্টক মার্কেট লিস্টিং কোম্পানি। 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা কোম্পানির যখন প্রফিট অবভিয়াসলি প্রফিট মানে যখন করবে ডাইরেক্ট এর ইম্প্যাক্ট হবে এই কোম্পানির উপরে। সবগুলো কোম্পানি যখন প্রফিট দিবে, মানে খুব ভালো কোম্পানি ব্লুচিপ কোম্পানি বলা হয় এগুলোতে, তো এগুলো কোম্পানি যখন প্রফিট দেওয়া শুরু করবে অবভিয়াসলি এই স্টক তো অবধারিত ভাগবে। এখন একটা সবচেয়ে ইন্টারেস্টিং মানে জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখো বাজাজ ফিনসার্ভ এর মার্কেট ক্যাপিটালাইজেশন কত, সেটা 2,12,000 CR বাজাজ ফিনসার্ভের। এদিকে বাজাজ ফাইন্যান্সের তোমার হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশনটা হচ্ছে 3,51,000 CR। তার মানে তুমি চিন্তা করো যে কেউ যদি বাজাজ ফিনসার্ভ কিনতে যায় সে 2,12,000 CR দিয়ে এই বাজাজ ফিনসার্ভ কিনবে। তার আন্ডারে সে পেয়ে যাচ্ছে যে 3,51,000 মানে 2 লক্ষ দিয়ে কিনছে প্লাস 3 লক্ষ CR-এর একটা কোম্পানি ফ্রি পেয়ে যাচ্ছে। শুধু এটা না, শুধু এটা তো একটা কথা বললাম, এই বাজাজ ফাইন্যান্সের কথা বললাম, এর আন্ডারে এতগুলো কোম্পানি আছে। মানে কেউ যদি বাজাজ ফিনসার্ভ 2 লক্ষ CR দিয়ে কেনে তার আন্ডারে এতগুলো কোম্পানি মোটামুটি মানে 10,000 CR এর কোম্পানি ও ফ্রিতে পেয়ে যাচ্ছে। তো ভাবতে পারো মানে কতটা মানে গ্রেট অপরচুনিটি, কতটা স্ট্রং বিজনেস। তো আমি হয়তো মানে বোঝাতে পারলাম ব্যাপারটা। কেউ যদি বাজাজ ফিনসার্ভ একটা স্টক কেনে তার মানে এই মানে একটা স্টকের দাম আছে 13,000 টাকা, একটা মানে সিঙ্গেল স্টক। হ্যাঁ মানে অনেকে ভাবছে যে 13,000 টাকা একটা স্টক, হ্যাঁ এটাই সত্যি যে 13,000 টাকা একটা স্টক। মানে বাজাজ ফিনসার্ভে তোমার একটা স্টক কেনার জন্য তোমার 13,330 টাকা ব্যয় করতে হবে আজকের প্রাইস অনুযায়ী। তো কেউ যদি বাজাজ ফিনসার্ভে একটা স্টক কিনে থাকে বা কিনবে, তো সেক্ষেত্রে শুধু এই মানে এর মানে স্টক রকেট যাওয়ার পিছনে শুধু এরকম বাজাজ ফাইন্যান্সের মতো আরও 4-5টা কোম্পানি আছে যারা কাজ করে। যেমন
মানে এই কোম্পানিগুলো এদের যে গ্রোথ, এই গ্রোথটা ডাইরেক্ট ইম্প্যাক্ট করছে এই স্টকটাকে, মানে যতগুলো কোম্পানি আছে সব স্টকে ইম্প্যাক্ট করছে এই স্টককে, যেহেতু এর সাবসিডিয়ারি কোম্পানি। তো এর ক্ষেত্রে এটাই মানে বলার যে এটা ডেফিনেটলি এই কারণে এই স্টক এত রকেট হয়ে যায়, কারণ প্রতিটা কোম্পানি একটা মানে ওদের মার্কেট লিডার কোম্পানি। বাজাজ অটোটা আমি ধরছি না, কিন্তু প্রতিটা বাজাজ আলিয়ান্স লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, বাজাজ ফাইন্যান্স সব কিছুগুলো একটা মার্কেট লিডার কোম্পানি। এবার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখাই যে ওদের যদি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, ওরা কী কী সেগমেন্টে আছে। এক সেকেন্ড দেখাচ্ছি আমি। দেখো আমরা সাধারণত এটা জানি যে বাজাজ ফিনসার্ভ, আমরা মোবাইল নিতে যাই বা ফ্রিজ নিতে যাই, টিভি নিতে যাই, তো ওরা লোন প্রদান করে। কিন্তু এই লোনের শুধু আমরা এতটুকুই জানি যে ওরা জিরো কস্টেই ইএমআই প্রদান করে। তো কিন্তু এর বাইরে ওর কত বিজনেস সেটা আমরা জানি না। আজকে এটা দেখছি যে ওর মানে কী কী বিজনেস আছে। প্রথমত লোন সেকশনেও আছে, ইন্স্যুরেন্স সেকশনে আছে, ফাইন্যান্স ফর প্রফেশনাল সেকশনে আছে, ইনভেস্টমেন্ট এবং বিভিন্ন সেকশনে ওরা আছে। যেমন লোন সেকশনে যদি পার্সোনাল লোন আছে, বিজনেস লোন আছে, হোম লোন আছে, গোল্ড লোন, এমএসএমই লোন। এমএসএমই হচ্ছে যারা ছোটো ছোটো বিজনেসম্যান, মানে যারা ছোটো ছোটো বিজনেস করে, যে কেউ ঠেলা চালায় বা কেউ রিক্সা টোটো কিনবে, সেই সব ছোটো ছোটো বিজনেস ওরা লোন প্রদান করে। মর্টগেজ লোন, রেন্টাল ডিপোজিট লোন, লোন এগেনস্ট প্রপার্টি, 2 and 3 হুইলার লোন, মানে সব কিছু সেকশানে ওরা এডুকেশন লোন, প্রপার্টি লোন, পার্সোনাল লোন, সব কিছু সেকশানে ওরা আছে। এটা তো লোনের সেকশন গেল। ইন্স্যুরেন্স সেকশানে ওরা আছে, যেমন হেলথ ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, 2 হুইলার ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, A to Z সেকশনে ওরা আছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে এরা কি পরিমাণে গ্রোথ মানে করছে। দেখো আমি তো থাকি একটা গ্রামে, তো সেক্ষেত্রে মানে আমি অনেকদিন ধরে এটা অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু আমি মানে একে তো লোনের বিরোধী, বাট আমি জাস্ট কোনোভাবে নিতে যাচ্ছিলাম যে ওদের একটা কার্ড নিয়ে রাখি, যে কখন কি দরকার হবে সেটা যে তখন অ্যাপ্লাই করা যাবে। তো আমি মোটামুটি 2 মাস আগে ওদের অনলাইন সেকশনে গিয়ে আমি অনলাইনে কার্ড অ্যাপ্লাই করেছিলাম, দেখি তখন অ্যাভেলেবেল না। রিসেন্টলি আমাকে নোটিফিকেশান আসে যে আমরা এই কার্ড অনলাইনে দিচ্ছি, তুমি নিতে চাইলে নিতে চাও, 500 টাকা মতো পেমেন্ট করতে হবে, তো তুমি নিতে পারো। তার মানে তুমি বুঝতে পারছো যে আমি গ্রামে থাকি, তো আমার ক্ষেত্রেও ওরা মানে এই গ্রামেও ওটা অ্যাভেলেবেল করে দিচ্ছে। তো সেক্ষেত্রে ওদের মানে প্রেজেন্সটা কোথায়, মানে এরা বিজনেসটা কোন লেভেলে নিয়ে যেতে যাচ্ছে নেক্সট আপকামিং 10 ইয়ার্স 5 ইয়ার্সে। তো আমি ধরেই নিচ্ছি যে এদের একটা মানে বিরাট অ্যাগ্রেসিভ প্ল্যান, যেরকম পাস্টে ছিল সেরকম অ্যাগ্রেসিভ প্ল্যান এখনও আছে, যেই কারণে ওরা একদম মানে ন্যূনতম গ্রাম থেকে আরও গ্রামে এটা এক্সপ্যান্ড করতে যাচ্ছে বিজনেসটা। আর ডেফিনেটলি করবে, কেন কি এর করবে, ডেফিনেটলি করবে। এর পিছনে একটাই কারণ, ওদের পাস্ট ট্র্যাক রেকর্ড। এবার যদি পাস্ট ট্র্যাক রেকর্ড আমি বলতে চাই, তাহলে তুমি ব্যালেন্স শিট, পেনাল স্টেটমেন্ট চেক করতে হবে, এবং সেটাই চেক করবো এখন। দেখো যদি আমি কোয়ার্টার রেজাল্ট দেখি, 2019-এ ওদের সেল ছিল 12,000 CR, এবং মার্চ 2022-এ ওদের সেল ছিল 18,000 CR। কনসিস্টেন্ট গ্রোথ। যেখানে নেট প্রফিট ছিল 2019-এ 845 CR, এটা বাড়তে বাড়তে অলরেডি হয়ে গেছে মার্চ নাগাদ 1,346 CR, মানে 14,000-15,000 CR, যেখানে 800 ছিল। যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, যেখানে আমাদের সেলস মানে ইয়ার অন ইয়ার সেলস ছিল 2400 CR, সেটা আজকের দিনে দাঁড়িয়ে মানে 70,000 CR। মানে কতটা গ্রোথ, ম্যাসিভ গ্রোথ হয়েছে, মোর 50% করে প্রতি বছর গ্রোথ। নেট প্রফিট যেটা 2011-তে ছিল 1100 CR, সেটা বেড়ে হয়েছে 4500 CR, মানে হিউজ গ্রোথ। এবার যদি ব্যালেন্স শিট আমরা চেক করি, শেয়ার ক্যাপিটাল আছে 80 CR, রিজার্ভ আছে 40,000 CR, এবং বরোয়িং আছে 1,61,000 CR। অনেকে এই কোশ্চেনটা করবে আমি জানি ভালো মতোই, যে দাদা এখানে মানে এই বরোয়িংটা কেন? আমরা তো জানি বরোয়িংটা খারাপ, তো সেক্ষেত্রে এই বরোয়িংটা কেন? দেখো বরোয়িংটা খারাপ তখন যারা আছে এফএমসিজি বিজনেস, বা যারা আইটি সেক্টরে বিজনেস, মানে ব্যাংকিং এবং এনবিএফসি, এই দুটা সেক্টরে বরোয়িংটা ভালো, কারণ কি বরোয়িং নিয়েই ওরা লোন দিয়ে থাকে। তো এদেরকে ডেট টু ইকুইটি এটা থাকাটা একদম স্বাভাবিক ব্যাপার, এটা কমন মানে জিনিস। কিন্তু যদি এফএমসিজি সেক্টর বা আইটি সেক্টর বা আদার যে সেক্টর আছে, যেগুলোতে লোন দেওয়াটা ওদের মেন কাজ না, মানে তো সেক্ষেত্রে মানে ওদের ডেট টু ইকুইটি যত মানে জিরো থাকা একদম মানে খুবই ভালো, পজিটিভ সাইন। কিন্তু এনবিএফসি বা যারা লোন দেয় ব্যাংকিং সেক্টর, তাদের ক্ষেত্রে ডেট টু ইকুইটি যত হাই হবে তত এটা ভালো। তো সেক্ষেত্রে এই বরোয়িংটা মানে কোনো ব্যাপারই না, মানে এটা আরও বেশি হলে তত ভালো হয়। তার একটা উদাহরণ কেউ যদি মানে এটা মানে উদাহরণ দেখতে চায়, তো সেক্ষেত্রে বাজাজ ফাইন্যান্সের উদাহরণ দিয়ে এইচডিএফসি দিয়ে দেখাচ্ছি।
এফসি ব্যাঙ্ক মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় ব্যাঙ্ক এইচডিএফসি। তুমি যদি ডেট টু ইকুইটি দেখো সেটা হচ্ছে 7.20, যেটা বললাম যে যার ডেট টু ইকুইটি বেশি হবে সে সবচেয়ে ভালো ব্যাঙ্ক এক্ষেত্রে। যেমন এইচডিএফসি ব্যাঙ্ক ভারতের মধ্যে সবচেয়ে বড় ব্যাঙ্ক, সে হচ্ছে তার ডেট টু ইকুইটি 7 পয়েন্ট, মানে তার লেন্ডিং ক্যাপাসিটি এত। লেন্ডিং মানে হচ্ছে লোন দেওয়ার ক্যাপাসিটি, মানে এটাই ডিপেন্ড, মানে এটাই বলার যে এনবিএফসি এবং ব্যাঙ্কিং সেক্টরে ডেট টু ইকুইটি ধরা হয় না, ধরা হয় ইন দ্য সেন্স অফ যার যত বেশি হবে তার তত ভালো। তো যাই হোক, এখানে আমরা যদি ওর সিডাব্লিউআইপি দেখি কোথায় ইন্টারেস্ট, সিডাব্লিউআইপি বাজাজ ফাইন্যান্স, সিডাব্লিউআইপি কনস্ট্যান্টলি ওরা কিছু মানে সিডাব্লিউআইপি কিছু না কিছু ওরা ইনভেস্ট করছে, মার্কেটে আরও কিছু ওদের প্ল্যান চলে এবং প্রতি বছর ওদের সিডাব্লিউআইপি কিছু না কিছু আছে। এবং এখনও আগের কোয়ার্টারে ছিল 129 CR, এবার আসছে 54 CR। যাই হোক, এবার আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি আমরা দেখবো 60% স্ট্রং হ্যান্ডে আছে, প্রোমোটারের কাছে আছে, এফআইআই এর কাছে আছে 8%, ডিআই এর কাছে আছে 7% এবং পাবলিকের কাছে আছে 24%। বাট 24-এর মধ্যে যদি আমরা ডিটেলসে ব্রেকডাউন দেখি, মোটামুটি 4% একজন এখানে জায়া হিন্দ হিন্দুস্তান প্রাইভেট লিমিটেড, এটা একজন হোল্ড করে আছে 4% এবং আরেকজন আছে নিরাজ বাজাজ, এটাও হয়তো প্রমোটারের মধ্যেই পড়ে, 2% হোল্ড করে আছে। তার মানে ক্যালকুলেটার 23 আর 23 মাইনাস 4, 5, মোটামুটি 6% ডাউন যদি মাইনাস করি, মানে 17% পাবলিকের কাছে আছে, রিটেল পাবলিকের কাছে আছে, মানে তোমার আমার কাছে 17% আছে। তো এটা মানে খুবই ভালো সাইন। তো এটাই বলার যে বিজনেস সলিড, ফান্ডামেন্টাল সলিড, এবং যেটা আমি দেখালাম যে এই মানে পিডিএফটা দিয়ে যে ওদের বিজনেস স্ট্রাকচারটা যেরকম আছে, তো এটা একটা মানে হাইলি প্রফিটেবল বিজনেস বলে আমার মনে হয়। আর তার প্রমাণ আগের বছর চার্ট প্যাটার্নে আমি দেখালাম যে ওদের মানে কীরকম গ্রোথ স্টোরি, এবং প্রতি বছর এরকম ওরা নতুন নতুন হাই বানাচ্ছে। তো ডেফিনেটলি এটা একটা বিগ অপরচুনিটি হতে পারে যারা এই টাইমে একটু ইনভেস্ট করবে। তো এটাই বলার যে তোমরা যদি কেউ ইনভেস্ট না করে থাকো তো ডেফিনেটলি তোমরা নিজেদের অ্যানালাইজ করে যদি মনে হয় হ্যাঁ এটা একটা ভালো মানে অপরচুনিটি আছে, তো ডেফিনেটলি অ্যানালাইজ করে তোমরা ইনভেস্ট করতে পারো। বাট মানে প্রপার অ্যানালাইজ করে তারপরে ইনভেস্ট করা উচিত, কারণ কি মার্কেট এখন একটা খুব ডাইসি সিচুয়েশনে আছে, মানে কখন কি হচ্ছে কেউ বলা যাচ্ছে না। বাট আমার যা মনে হয় যে নিফটি ওই লেভেল 15,000 যে লেভেলটা বললাম ওটা হয়তো ব্রেকআউট মানে নিচে হয়তো যাবে না, বাট বলা যায় না কখন কি হবে। তো তোমরা মানে নিজেদের অ্যানালাইজ করে তারপরে ডিসিশান নেবে। এবং আর যেগুলো দেখালাম এটাও তোমরা ডাউনলোড করে নিতে পারবো গুগল থেকে, জাস্ট সার্চ করবে এই জিনিসটা, তো এই রিপোর্ট টোটালটা পেয়ে যাবে। আর নাহলে ডিসক্রিপশন সেকশনে আমি দিয়ে দেবো। আর অ্যানুয়াল রিপোর্টটা যদি কেউ স্টাডি করতে চাও তো ডেফিনেটলি করতে পারো, এখানে ইন ডেপথ এবং A to Z কোম্পানির ভিশন মিশন এবং নেক্সট আপকামিং প্ল্যান, মানে কর্পোরেট অ্যাকশন, সিইওর অ্যাডভাইস, মানে শেয়ার হোল্ডার বডি শেয়ার মানে কর্পোরেট ইনফরমেশন, মানে কনসোলিডেটেড স্টেটমেন্ট, এভরিথিং এখানে ডিটেলস দেওয়া আছে, স্ট্যান্ডালোন স্টেটমেন্ট, ডাইরেক্টরস রিপোর্ট, সব কিছু এখানে পাবে। কেউ যদি ডিটেলসে স্টাডি করতে চাও করতে পারো। আমি জাস্ট একবার গো থ্রু করেছি এবং মানে জাস্ট গো থ্রু করেছি যে কী কী চলছে না চলছে এটা দেখার জন্য। তো আজকের ভিডিওটা এইখানেই। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।